চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট, আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা। ভোটার তালিকা তৈরিতে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। কমিশনের সিদ্ধান্ত যে মাইগ্রেশন এখন আর অ্যালাউ করা হবে না। ভোটার তালিকা চূড়ান্ত করার জন্যই আমাদের এই কাজটুকু করতে হচ্ছে। একটি গোষ্ঠীর ভিন্ন ভিন্ন বক্তব্যে নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে, মন্তব্য গয়েশ্বরের। নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বললেন, যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে, তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি নাকি? দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দফায় দফায় ভূমিকম্পে নড়ে চড়ে বসেছে সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক, অংশ নেন বিশেষজ্ঞরাও। রাষ্ট্রের সক্ষমতা ও ঝুঁকি মোকাবিলা নিয়ে আলোচনা। রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, বলছে বিএনপি। বাংলাদেশের পক্ষে সংবাদ করার তাগিদ জামায়াতের, কলুষতা দূর করার আহ্বান এনসিপির। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন শুনবেন ট্রাইব্যুনাল। রামপুরায় 28 জনকে হত্যার মামলায় 4 জনের অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। এবং কাফনের কাপড় পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ। আমদানি বন্ধ ও ন্যায্য মূল্য নিশ্চিতে কক্সবাজারে চাষিদের বিক্ষোভ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চ্যালেঞ্জ থাকলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বলেন, আলাদা দিনে করলে জটিলতা তৈরি হবে, তবে এতে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। অর্থ উপদেষ্টা জানান, তফসিলের পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে দেয়া হবে বরাদ্দ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। গণভোট কবে হবে তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে নিজেদের অনড় অবস্থান জানান দিয়ে রাজনীতির মাঠ সরগরম রাখে রাজনৈতিক দলগুলোর এই বিপরীতমুখী অবস্থানের মধ্যেই গত 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে গণভোট ও জাতীয় নির্বাচন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এমন ঘোষণার পরও কাটেনি মতানৈক্য। সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জিং হলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করাই ভালো। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। আমার মনে হয় চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছে যে এত তারিখের মতো আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। ভাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না, কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকম, যেমন একটা গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগের যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের এটা ছিল না হয়তো। তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে 25 তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট, আমরা জানি এমবেসিতে, সেটার হয়তো তখন ফরেন মিনিস্ট্রিতে হয়তো আমাদেরকে চাইতে পারে। নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি বডি ক্যামেরার ব্যাপারে ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওদের পুলিশ, বিজিবি আছে, ওদের র্যাব আছে এবং এবার অন্যান্য সংস্থাগুলো আছে, তারা করবে। চালের বাজার স্থিতিশীল রাখতে বৈঠকে ভারত থেকে 50,000 টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। 50,000 টন আছে, আমরা তবে এনকারেজ করি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোটার তালিকা প্রস্তুতে নির্বাচন বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে 6 দিনের নিবন্ধন করেছেন 22,000-এর বেশি প্রবাসী। এর মধ্যে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। ঢাকা জেলার প্রবাসী ভোটারদের নিবন্ধন বেশি, আর আসনওয়ারি হিসাবে এগিয়ে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রবাসীরা।
প্রবাসীদের ভোটের সুযোগ দিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে 5 দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়ে গত সপ্তাহে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করে নির্বাচন কমিশন। সোমবার বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের অ্যাপে দেখা যায় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলো মিলিয়ে 71টি দেশের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করছেন। 19 নভেম্বর থেকে এখন পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে 22,000। সবচেয়ে বেশি নিবন্ধন দক্ষিণ কোরিয়া থেকে 8,000-এর বেশি, এরপর জাপান থেকে 5,000-এর বেশি। এরই মধ্যে 64 জেলার প্রবাসীরা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রবাসীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়ায় এগিয়ে রয়েছেন। এদিকে প্রবাসীদের ব্যালট আনা নেওয়ার কাজ সম্পন্ন করার দায়িত্ব পড়েছে ডাক বিভাগের উপর। এ নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক করে ইসি। ডাক বিভাগ কিন্তু এটাকে ওদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং ওরা কিন্তু খুবই পরিশ্রম করছে, তাতে পুরোপুরি তারা মনে করছে সম্ভব। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য তথ্য সংশোধন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেল থেকে নির্বাচন পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক। কমিশনের সিদ্ধান্ত যে মাইগ্রেশন এখন আর অ্যালাউ করা হবে না। এনআইডি করার জন্য যারা আসবে বা ভোটার হওয়ার জন্য যারা আসবে, এটা কিন্তু চলমান থাকবে। ভোটার তালিকা চূড়ান্ত করার জন্যই আমাদের এই কাজটুকু করতে হচ্ছে। যেই তালিকার উপরে ভোট গ্রহণ হবে, ওই তালিকা হওয়ার আগ পর্যন্ত এই কাজটা আপাতত বন্ধ থাকবে। ভোটার তালিকার যে চাহিদাটা তৈরি হয়, সেই চাহিদাটা পূরণ করা যায়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও ত্রুটিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচনে কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে কথা জানান সংস্থাটির মহাসচিব শার্লি আরকর বটশয়ের। জাতীয় নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা করেন। একটি গোষ্ঠীর ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে রাজধানীর উত্তরায় রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের আলোকে রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। স্বাধীনতা বিরোধীরা কখনো চ্যালেঞ্জ করছে, কখনো বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই সাহস কোথায় পাচ্ছে তারা, এমন প্রশ্ন করেন গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, দেশ বিরোধীদের কথা শোনার জন্য মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দলের কেউ বেঁচে নেই। না বললে মানুষের খারাপ বলে, শহীদ পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ছিল টুকটাক। নির্বাচনটা যে হবে আমি কতটুকু আশাবাদী। আমার সংসদে এইটুকু যে নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বলে, কখনো কখনো চ্যালেঞ্জ করে, কখনো কখনো বিদ্যাঙ্গুলি দেখায়। এই শক্তিটা বাইরে যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে, তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি না? তাদের যেন বের করে দিতে চাচ্ছি না। তাদের হুঙ্কারটা তো ভালো লাগে না, এত হুঙ্কার তো ভালো লাগে না। কারণ আমার দলের প্রতিষ্ঠাতা শেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা। বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান, যার প্রমাণ ফ্যাসিবাদকে রক্ষা করতে বিগত সময় উদ্যোগী হয়েছিল গণমাধ্যমগুলোই। দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতবিনিময় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমের ভেতরের কলুষতা দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আর জামায়াত মনে করে সংবাদের উপস্থাপনা হতে হবে বাংলাদেশের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় 4 মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়েও আছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনাও করেন রাজনীতিকরা। টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না। গণমাধ্যমের এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় নাই। তারা তাকে ছেড়ে কথা বলছে না, সবসময়ের জন্য লড়াই করছে। মনে রাখা উচিত এই লড়াইটাই জারি করতে হবে।
আয়োজনে বাংলাদেশের পক্ষে সংবাদ উপস্থাপনের আহ্বান জানায় জামায়াত। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়, বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। আলোচনায় গণমাধ্যম কার্যালয়ের ভেতরের রাজনৈতিক প্রভাব দূর করার উপর জোর দেন এনসিপির সদস্য সচিব। কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। মতবিনিময়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে, আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব। যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দফায় দফায় ভূমিকম্পে নড়েচড়ে বসেছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এতে অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি অংশ নেন বিশেষজ্ঞরাও। জরুরি এই সভায় ভূমিকম্প মোকাবিলায় রাষ্ট্রের সক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়। ভূমিকম্পের পর রাজুকেও বেড়েছে তোড়জোড়। রাজধানীতে ছোট বড় 300 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে সংস্থাটি। ভবনের ঝুঁকি মূল্যায়নে কঠোর হওয়ার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। এজন্য রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। সাম্প্রতিক ভূমিকম্পে বড় বিপদের ঝুঁকি স্পষ্ট হচ্ছে ঢাকায়। এই অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে চলছে আলোচনা। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেমিনারের আয়োজন করে রাজুক। বড় ভূমিকম্প হলে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ভূমিকম্প বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট সংস্থা ও সরকারের প্রতিনিধিরা। রাজুকের চেয়ারম্যান জানান, প্রায় 300টি ছোট বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। সমন্বিতভাবে কাজ না করলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। সিরিয়াসলি এফেক্টেড বাড়িগুলো আমাদের আইডেন্টিফাই, এইগুলোতে আমাদের কাজ করা, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে সংশোধন করব, যেগুলো আমাদের ত্রুটি বিচ্যুতি আছে এগুলো আমাদেরকে ঠিক করতে হবে, সচেতন হতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা হয়তো বললাম আমাদের স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই পরিকল্পনাগুলো কার্যকর করতে হবে। রাজধানীর ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নে রাজুক ও সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। যৌথভাবে কম্প্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে, এটার আর কিন্তু কোনো অপেক্ষা করার আমাদের কোনো সুযোগ নেই। যে মধ্যমেয়াদে ইনস্টিটিউট হবে সেটা কবে হবে, ওটা মধ্যমেয়াদে হবে কেন, এটা তো আসলে এই মেয়াদেই কাজ শুরু করার দরকার। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানান, রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুত হবে। এছাড়া ঝুঁকি মোকাবিলায় ট্রাস্ট গঠনের কাজ চলমান। যে কোনো দুর্যোগ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি এই ভূমিকম্পর ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অভিযান পরিচালনায় সিটি কর্পোরেশন, রাজুক ও ফায়ার সার্ভিসকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এরা একই সাথে যারা রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের ক্যান্টিনে আগুন। ফায়ার সার্ভিসের 4 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। 2.5 ঘন্টা ধরে পড়ল চট্টগ্রামে কম্বলের গুদাম। জুলাই অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। একই দিন শুনানি হবে সাবজেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদনেরও। সোমবার এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 2 সেনা কর্মকর্তাকে। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ছাত্র জনতার ওপর গুলি চালাতে দেখা যায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলামকে। প্রসিকিউশন বলছে 18 ও 19 জুলাই এই 2 দিনে হত্যা করা হয় 28 জন ছাত্র জনতাকে।
সোমবার এই মামলায় গ্রেফতার কর্নেল রেদওয়ানুল ও সাবেক মেজর রাফাত বিন আলমকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় ট্রাইব্যুনালে। পলাতক রামপুরা থানার সাবেক ওসি মশিউর ও খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলামের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী সাক্ষ্য গ্রহণ এদিনও সাব জেল থেকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন করেন গ্রেফতার 2 আসামির আইনজীবী। পরে এই আবেদন সহ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয় 4 ডিসেম্বর। তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি হাজিরা দিতে চান, এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। মিশনটা যে গ্রাউন্ডের উপরে দেবো এটা যদি আদালত সন্তুষ্ট হয়, যদি আমাদের পক্ষে যদি বলেন যে ভার্চুয়াল ট্রায়ালটা এটা প্রয়োজন আছে, তখনই ইয়েটা হবে। ভার্চুয়ালের যে বিষয়গুলো গ্রাউন্ডগুলো এগুলো আসলে 4 তারিখের আগে আসলে কোনো কিছু আমরা বলতে পারতেছি। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় 27 নভেম্বর। এছাড়া চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করে আসামিপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সেমিনারে কথা জানান তিনি। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অ্যাটাক করে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। লবণ আমদানি বন্ধ, ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ কয়েক দফা দাবিতে কক্সবাজারে বিক্ষোভ করেছেন চাষিরা। এ সময় কেউ কেউ কাফনের কাপড় পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ জানান। দাবি না মানলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন চাষিরা। লবণের ন্যায্য দাম পাওয়া সহ নানা দাবিতে ফুঁসে উঠেছে কক্সবাজারের চাষিরা। সোমবার সকালে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মিছিল করে জড়ো হন লবণ চাষিরা। এদের মধ্যে অনেকেই কাফনের কাপড় পরে যোগ দেন। পরে সড়কে লবণ ঢেলে প্রতিবাদ জানান। ন্যায্য মূল্য প্রদান সহ লবণ আমদানি না করার দাবি তাদের। চাষিদের অভিযোগ, প্রতি মণ লবণে 100 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। লবণ আমদানির সিদ্ধান্ত এবং মিল মালিকদের চক্রান্তে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন। লবণ ওঠার সাথে সাথে লবণের দামটা অনেক নাই বলতে চলে। 1 মণ লবণ দিয়ে 1 পাওয়া ডালও কিনতে পারবো না। লবণের দরে আরো অবনতি, তো কিভাবে বাঁচবো আমরা? মাঠ পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিত না করলে দেশে লবণ শিল্প ধসের মুখে পড়বে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধি। লবণ ব্যবসায়ীদের মধ্যে যে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, এটাই আমার অনুরোধ। এই সিন্ডিকেটটা যদি ভাঙতে না পারে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাবো না, লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে। কক্সবাজারে 69,000 একর জমিতে লবণ চাষ করেন প্রায় 41,000 চাষি। কিন্তু চলতি মৌসুমে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় এখনো মাঠে নামেননি প্রায় 30,000-এর বেশি লবণ চাষি। সময় সংবাদ, কক্সবাজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের ক্যান্টিনের আগুন নিয়ন্ত্রণে আনলো ফায়ার সার্ভিস। সন্ধ্যা 6টার কিছু পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। হলের ক্যান্টিন থেকে সূত্রপাত বলে আগুনের জানা গেছে। আড়াই ঘন্টার আগুনে পুড়ে ছাই চট্টগ্রামের কম্বলের গোডাউন। দুপুর 1টায় নগরীর কদমতলী এলাকার হোসেন চেয়ারম্যান বাড়ির 4র্থ তলায় একটি কম্বল গোডাউনে আগুন লাগে। প্রথম দিকে ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে কম্বলসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে গোডাউনের সব পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। বাংলাদেশ ফুটবল লিগের খবর। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে 3-2 গোলে হারিয়েছে মোহামেডান চলতি মৌসুমে, যা মোহামেডানের প্রথম জয়। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উত্তাপ ছড়ায় ঐতিহ্যবাহী দুদল। তবে গোলরক্ষক মিতুল মারমার ভুলে ম্যাচে পিছিয়ে পড়া আবাহনী। 20 মিনিটে রহিমউদ্দিনের গোলে লিড নেয় সাদা কালোরা। ব্যবধান বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। 32 মিনিটে মুজাফফরভের কর্নার থেকে বল পেয়ে গোলবার ব্যবধান করান
ইমানুয়েল কেকে। বিরতির পরও চমক দেখায় মোহামেডান। স্যামুয়েল বোয়েটাংয়ের গোলে ব্যবধান ৩-০ করে আলফাজের দল। ৭২ মিনিটে পাপন সিংয়ের গোলে ব্যবধান কমে আবাহনী। এর 2 মিনিট পর শেখ মোরসালিনের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় আকাশী নীলরা। তবে শেষ দিকে বেশ কিছু সুযোগ তৈরি করলেও হতাশা নিয়েই মাঠ ছাড়ে ধানমন্ডির দলটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চ্যালেঞ্জিং হলেও একই দিনে করতে হবে নির্বাচন ও গণভোট। আলাদাভাবে করলে জটিলতা তৈরির শঙ্কা। ভোটার তালিকা তৈরিতে নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ। রাজনীতির পকেটে ঢুকে ফ্যাসিবাদ রক্ষা করেছিল গণমাধ্যম, বলছে বিএনপি। বাংলাদেশের পক্ষে সংবাদ করার তাগিদ জামায়াতের, কলুষতা দূর করার আহ্বান এনসিপির। এবং দফায় দফায় ভূমিকম্পে নড়েচড়ে বসেছে সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। অংশ নেন বিশেষজ্ঞরাও। রাষ্ট্রের সক্ষমতা ও ঝুঁকি মোকাবেলা নিয়ে আলোচনা। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।